हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। तो फ्रेंड्स, आज देखो আমরা WBSLST 2025 इंटरव्यू सीरीजर क्लास नम्बर 3 নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমরা পড়ব ওল্ড ইংলিশ পিরিয়ড। তো আগে দুটো ক্লাস অলরেডি আমরা করেছি, সেই দুটো ক্লাসও আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকেই দিয়েছিলাম। আজও আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারেরই ক্লাস নিয়ে আসছি, ক্লাস নাম্বার 3 ওল্ড ইংলিশ পিরিয়ড। নেক্সট ক্লাস যেটা আসবে সেটাতে আমরা সেলফ ইন্ট্রোডাকশান সম্পর্কে জানব। কিভাবে তোমরা সেলফ ইন্ট্রোডাকশান দেবে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই পরের ভিডিওটাও প্রত্যেকে দেখবে, এবং পরের ভিডিওটা হবার পরেই কিন্তু আমি গুগল মিটে তোমাদের সাথে চলে আসব, এবং সেখানে সেলফ ইন্ট্রোডাকশানের প্র্যাকটিস হবে আমাদের গুগল মিটে তোমাদের সাথে। ঠিক আছে? তাহলে অবশ্যই প্রত্যেকে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমাদের ওয়াক উইথ মি, সেখানে অ্যাড হয়ে যাবে, কারণ গুগল মিটের লিঙ্কটা সেখানেই দেবো আমি। তো ডিয়ার ফ্রেন্ডস, চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। দেখো, ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে যে 10টা ভাগে আমি তোমাদের বা 10টা পিরিয়ডে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে ভাগ করে দেখিয়েছিলাম আগের ভিডিওটাতে, ক্লাস নাম্বার 2তে। তার মধ্যে প্রথম পিরিয়ডটা আজকে আমরা করব এই ভিডিওটাতে। তাহলে এই ক্লাসটা যদি তুমি দেখো, এই পিরিয়ডটা যদি দেখে নাও যে কিভাবে আমরা পড়ছি, এখানে কোন কোন বিষয়গুলো পড়ছি, তাহলে অন্যান্য পিরিয়ড যেগুলো রয়েছে এর পরে বাকি যে 9টা পিরিয়ড আছে ইংলিশ লিটারেচারের, সেগুলোও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে পড়তে হবে তোমাদের, বা কতটুকু পড়তে হবে এখান থেকে। তো অনেকেই ঘাবড়ে যাচ্ছিলে যে দাদা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এত ভাস্ট একটা বিষয়, এটা কিভাবে আমরা পড়তে পারি এইটুকু সময়ের মধ্যে। তাহলে এই আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কতটুকু আমরা পড়বো এখান থেকে। তো চলো বেশি কথা না বলে আমরা স্টার্ট করে দিই আজকের ভিডিও, ওল্ড ইংলিশ পিরিয়ড। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, যে যে পয়েন্টগুলো আমি এখানে লিখছি এগুলো অবশ্যই নোট করে নাও। ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকটা পিরিয়ড থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের করতেই হবে সেটা হচ্ছে প্রত্যেক পিরিয়ডের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপটটা ঠিক কেমন ছিল সেই সময়, কোন কোন ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, কোন কোন সামাজিক ঘটনা সেই সময় ঘটেছিল। তাহলে ঐতিহাসিক এবং সামাজিক, রাজনৈতিক, ধার্মিক এবং সাহিত্যিক যে চিত্র, সেটা আমাদের জানতে হবে প্রত্যেকটা পিরিয়ড থেকে। তার জন্য তোমাদের যে 10টা পিরিয়ডে আমি ভাগ করেছি, সেই 10টা পিরিয়ডের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের অবশ্যই জানতে হবে। এবারে তোমরা এটা অ্যালবার্ট থেকেও পেয়ে যাবে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এমএন সিনহা যদি থাকে সেখানেও তোমরা পেয়ে যাবে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, বা তোমরা যদি গুগলে সার্চ করো সেখানেও প্রত্যেকটা পিরিয়ডের ডিটেলস একদম হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পাবে। তবে এত ডিটেলস পড়ার কোনো প্রয়োজন নেই, বা উল্টে তোমাদের সময় বেশি লেগে যাবে এত ডিটেলস যদি পড়তে যাও, বা এগুলো বেকার খাটনি হবে তোমাদের। তো সেই কারণে আমি এখানে যে কটা পয়েন্ট বলছি শুধু এইগুলো মনে রাখবে, তাহলেই হবে। যেমন ওল্ড ইংলিশ পিরিয়ড যেটা, এখান থেকে আমি এই 5টা পয়েন্ট লিখেছি, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের এই 5টা পয়েন্ট শুধু মনে রাখবে তোমরা। এবার দেখো, ওল্ড ইংলিশ পিরিয়ডের যে টাইম স্প্যানটা আমি তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে প্রায় ধরা যায় যে 650 এডি থেকে 1066 এডি। এই 1066 এডি থেকে মিডল ইংলিশ পিরিয়ড শুরু হচ্ছে, কারণ নরম্যান কনকোয়েস্ট হয়েছিল এই সময়। এবারে এই যে শুরুর সালটা, এইটা নিয়ে কিন্তু দ্বিমত থাকতে পারে। এটা এক একটা বইয়ে এক এক রকমের থাকে, বিভিন্ন রকমের দেখতে পাবে যে অ্যাকচুয়ালি ওল্ড ইংলিশ পিরিয়ডটা কবে থেকে শুরু হয়, এটা কোনো একটা নির্দিষ্ট ফিক্সড যে ইয়ারে শুরু হয়ে যায় এরকম নয়। দীর্ঘ দিন ধরে, এটা দীর্ঘ বছর ধরে, কয়েকটা সেঞ্চুরি ধরে চলতে থাকে। তো অনেক সময় এটাকে তোমরা, যেমন আমি এখানে যেটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড লিখেছি ভালো করে দেখো, যে ইংলিশ ট্রাইব সেটেলড ইন ইংল্যান্ড ইন অলমোস্ট 475 এডি। তো চাইলে তুমি এটাকে 475 এডি থেকেও ধরতে পারো ওল্ড ইংলিশ পিরিয়ডটা। কেন আমি ধরিনি 475 এডি থেকে, 650 থেকে কেন ধরেছি এটা, তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়াচ্ছি। লিটারেচার যদি আমরা বলি, ওল্ড ইংলিশের যে লিটারেচারের শুরু সেটা হচ্ছে বেউল্ফ থেকে, অর্থাৎ বেউল্ফের আগের কোনো তোমার ওল্ড ইংলিশের কোনো একটা স্পেসিমেন, লিটারারি স্পেসিমেন টেক্সট কিছু পাওয়া যায় না। যদি থেকেও থাকে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আর পাওয়া যায়নি। তো ওল্ডেস্ট যে ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় বেউল্ফের, সেই ম্যানুস্ক্রিপ্টের ডেটটা তো বেশ কিছুটা পরে, অর্থাৎ প্রায় ধরো 10th সেঞ্চুরি বা 9th সেঞ্চুরির কাছাকাছি থেকে ম্যানুস্ক্রিপ্ট পাওয়া শুরু হয়।
তোমার বেউলফের, কিন্তু যেটা পড়ে বোঝা যায় যে যে ঘটনাটা যে টাইমের সেটা হচ্ছে মেনলি 6th সেঞ্চুরি বা তোমার 7th সেঞ্চুরির কাছাকাছি। বেউলফের যে কাহিনীটা, যে ঘটনাটা, তার সময়কাল 5th বা 6th বা 7th সেঞ্চুরির মধ্যে হবে। সেই কারণে আমি এটাকে 650 এডি ধরে এগোচ্ছি, 7th সেঞ্চুরি ধরে এগোচ্ছি। আমি 5th তো ধরলাম না, 8th তো ধরলাম না, 7th মাঝামাঝি ধরে আমি এগোচ্ছি। 7th সেঞ্চুরি যেটা, তার মিডিল হচ্ছে 650 এডি। সেই কারণে আমি এটা ধরেছি, কারণ আমি সাহিত্যিক ইতিহাস পড়াচ্ছি তোমাদের। তাহলে সাহিত্যটা শুরু হচ্ছে কবে থেকে? ওল্ড ইংলিশের প্রথম সাহিত্য, যেটা প্রথম যে এপিকটা পাওয়া যায় এখনো পর্যন্ত এক্সটেন্ট, সেটা হচ্ছে তোমার বেউলফ। একটু পরেই আমরা দেখব। তো সেই কারণে আমি এটা 650 ধরেছি। কিন্তু ওল্ড ইংলিশের পিরিয়ড যেটা হিস্ট্রি শুরু হচ্ছে ওল্ড ইংলিশের, সেটা হচ্ছে যখন এই ইংলিশ ট্রাইবগুলো ইংল্যান্ডে সেটেল হলো, সেই সময় থেকেই শুরু হয়। আচ্ছা, আমি সেটেল হলো বলেছি। এই ইংলিশ ট্রাইবগুলো যে আক্রমণ করছিল, যে জার্মানিক ট্রাইব, যাদের ইংলিশ ট্রাইব লিখেছি আমরা, অ্যাকচুয়ালি এগুলো জার্মান ট্রাইবস। তো এই জার্মান ট্রাইবসগুলো যখন আক্রমণ করেছিল, সেই সালটা হচ্ছে 407 এডি, 407 এডি। 407 এডি থেকেই আক্রমণ শুরু হয়, ধীরে ধীরে হতে থাকে, দীর্ঘ বেশ কয়েকটা সেঞ্চুরি ধরে এদের মানে তোমার আক্রমণ হতে থাকে। তো সেটেলমেন্ট আমরা মোটামুটি তোমার 475 এডি বলতে পারি, যে এরা মোটামুটি জাঁকিয়ে বসে পড়েছে ইংল্যান্ডে। এবার দেখো, আমি ডিটেলস হিস্ট্রি এখানে বলছি না, অনেক সময় লেগে যাবে। তাহলে ওল্ড ইংলিশের হিস্ট্রি যতটুকু আমাদের প্রয়োজন, সেটা কি? ফার্স্ট হচ্ছে রোমানস লেফট ইংল্যান্ড ইন 410 এডি। রোমানস যারা ছিল, যারা তোমার এম্পায়ার স্থাপন করেছিল ইংল্যান্ডে জুলিয়াস সিজারের হাত ধরে, 55 BC-তে জুলিয়াস সিজার আক্রমণ করে ইংল্যান্ড। যদিও ইংল্যান্ড নাম ছিল না সেই সময়, যাই হোক। তো সেই যে আইলটা, ব্রিটিশ আইল, তারা আক্রমণ করে এবং রোমান সেটেলমেন্ট তৈরি হয়ে যায়, রোমের আন্ডারে চলে আসে সেটা। সেই সময় থেকে 410 এডি পর্যন্ত রোমানরা সেখানে রাজত্ব করছিল। 410 এডিতে তারা ফিরে যায়, তারা চলে যায়। এই রোমান্সরা চলে যাওয়ার সাথে সাথে ইংলিশ ট্রাইব, অ্যাকচুয়ালি জার্মানিক ট্রাইব, মেনলি 3টে ট্রাইব, 3টে জায়গা থেকে জার্মানির আক্রমণ করে এখানে। একটা হচ্ছে জুটল্যান্ডস। এই জুটল্যান্ডস থেকে যে ট্রাইবটা আক্রমণ করেছিল তাদের বলা হয় জুটস। এই টার্মগুলো তোমরা একটু জেনে রাখবে। তাহলে জুটল্যান্ডস থেকে যারা আক্রমণ করলো, সেই যে জার্মানিক ট্রাইবটা, এদের নাম হচ্ছে জুটস। এরপরে হচ্ছে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেলস। এই অ্যাঙ্গেলস যে জায়গা, সেখান থেকে যে ট্রাইবটা আক্রমণ করলো, সেটা তাদের ঘরে অ্যাঙ্গেলসই বলা হয়, অ্যাঙ্গেলসই বলা হয়। আর হচ্ছে স্যাক্সনি বলে আরেকটা জায়গা রয়েছে, সেখান থেকে যারা আক্রমণ করেছিল এদের বলা হয় স্যাক্সনস, স্যাক্সনস। এবার এই যে 3টে ট্রাইব, এগুলো ট্রাইবের নাম এক একটা, স্যাক্সনস, জুটস এবং অ্যাঙ্গেলস। এবারে দেখো, এই যে ইংলিশ টার্মটা না, এটা অ্যাকচুয়ালি এখান থেকেই এসে, এই যে টাইপটা অ্যাঙ্গেলস, এরা যখন তোমার স্থাপত্য মানে তোমার এম্পায়ার তৈরি করছে ইংল্যান্ডে, তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, রোমানরা চলে যাবার পর এরা যখন আসছে, এই ট্রাইব, 3টে ট্রাইব, এরা ইংল্যান্ডে 5টা কিংডম বানিয়েছিল। আমরা বলতে পারি যে মহাজনপদ তৈরি করেছিল 5টা। তার মধ্যে দেখো, একটা ছিল মার্শিয়া, একটা ছিল নর্থাম্ব্রিয়া, একটা ছিল কেন্ট, একটা ছিল তোমার ওয়েসেক্স, আর একটা ছিল তোমার ইস্ট অ্যাঙ্গেলস। এই 5টা কিংডম তারা বানিয়েছিল। এই 5টা কিংডমের মধ্যে প্রধান কিংডম হিসেবে যেটা উঠে আসে, যেমন আমাদের এখানে মগধ উঠে এসেছিল, তেমনি এই 5টা কিংডমের মধ্যে ওয়েসেক্স যে কিংডমটা, সেটা উঠে আসে কার হাত ধরে? অ্যালফ্রেড দ্য গ্রেট। এই যে রাজা অ্যালফ্রেড দ্য গ্রেট, এনার হাত ধরে ওয়েসেক্স সাম্রাজ্যটা প্রাধান্য পেয়ে যায়। এবারে দেখো, এই যে ট্রাইবসগুলো, এদের আলাদা আলাদা ভাষা ছিল। অ্যাকচুয়ালি এরা জার্মানিক ট্রাইব, কিন্তু আলাদা আলাদা ডায়ালেক্ট বলতো এরা। এবার এই যে আলাদা আলাদা ডায়ালেক্টগুলো ছিল, এইগুলোকেই আমরা বলি যে ওল্ড ইংলিশের প্রাথমিক ডায়ালেক্ট। এদের মধ্যে প্রধান 4টে ডায়ালেক্ট ছিল। একটা হচ্ছে নর্থাম্ব্রিয়ান, যেটা নর্থাম্ব্রিয়ায় বলা হতো। একটা হচ্ছে কেন্টিস, যেটা কেন্টে বলা হতো। একটা হচ্ছে তোমার মার্শিয়াতে যেটা বলা হতো, সেটা মার্শিয়ান। আর একটা হলো যেটা ওয়েসেক্সে বলা হতো, এটাকে বলা হচ্ছে ওয়েস্ট
স্যাক্সন ডায়ালেক্ট। এইগুলোই হচ্ছে ওল্ড ইংলিশ, এই সবগুলোকে একসাথেই আমরা ওল্ড ইংলিশ বলছি। এবার দেখো এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে ওয়েসেক্সে যে ল্যাঙ্গুয়েজটা বলা হতো সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে ওয়েস্ট স্যাক্সন। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ বলা নয়, ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, ওল্ড ইংলিশ, সেটার আলাদা আলাদা ডায়ালেক্ট ছিল। তার মধ্যে যেটা ওয়েসেক্সে বলা হতো সেটা হচ্ছে ওয়েস্ট স্যাক্সন। এই যে ওয়েস্ট স্যাক্সন যে ভাষা, এইটাকেই তোমরা বলতে পারো অ্যাকচুয়ালি ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওল্ড ইংলিশ বলতে আমরা কাকে বুঝি? এই ওয়েস্ট স্যাক্সনকেই বুঝি, কারণ এই ল্যাঙ্গুয়েজটাতেই ওল্ড ইংলিশের যে লিটারেচারগুলো আমরা পাই বর্তমানে, যে তোমার ড্রামা বলো বা যে কবিতাগুলো বলো, এপিকগুলো বলো, বা যেগুলো প্রোজ লিটারেচার যেগুলো আমরা পাই, বিশেষ করে ট্রান্সলেশনগুলো, সেগুলো কিন্তু এই ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্টেই করা হয়েছিল। সেই কারণে আমরা ওল্ড ইংলিশ বলতে অ্যাকচুয়ালি ওয়েস্ট স্যাক্সনকে বুঝি। ওকে, এবার দেখো কি হচ্ছে, Irish missionaries converted these English tribes starting from Northumbria। আমি তোমাদের বলেছিলাম যে যেহেতু এই যে ইংলিশ ট্রাইবগুলো জার্মানি থেকে এসেছিল, এরা সব পলিথেইস্ট ছিল, খ্রিশ্চান ছিল না এরা, তো পেগান সমস্ত রিলিজিয়ানে বিশ্বাস করত। এবারে কি হলো, এই যে নর্থাম্ব্রিয়া, এই যে তোমার কিংডমটা, এখানে প্রথম আইরিশ মিশনারিরা এসেছিল। আইরিশ মিশনারিরা আসার ফলে এখানে এদের প্রথম নর্থাম্ব্রিয়াতে কনভার্সন স্টার্ট হয় পেগানিজম থেকে খ্রিশ্চিয়ানিটিতে। ধীরে 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 টোটাল একদম খ্রিশ্চানাইজেশন হয়ে যায় ইংল্যান্ডের। ওকে, তাহলে প্রথম দিকে নাম ছিল, যখন রোমান্সরা ছিল তখন ব্রিটন বলা হতো, কারণ যারা আদিবাসী ট্রাইব যেগুলো ছিল সেখানে, তাদের মধ্যে মেন ছিল ব্রাইথন, যেখান থেকে এই ব্রিটন থেকে ব্রিটেন এই নামটা এসছে। তো ব্রাইথন, কেল্টস, এরা হচ্ছে আদিবাসী ট্রাইব যারা অনেক প্রাচীনকাল থেকে বাস করছিল এই ব্রিটিশ আইলসটা, যেটাকে এখন আমরা ইংল্যান্ড বলি। এরপরে যখন এই যে ট্রাইবগুলো এলো, বিশেষ করে এই অ্যাঙ্গেলস, এই ট্রাইবগুলো এসে তখন নাম হয়েছিল অ্যাংলা ল্যান্ড। এই অ্যাংলা ল্যান্ড থেকে হচ্ছে তোমার ইংল্যান্ড। ঠিক আছে, তো ফ্রেন্ডস একটা তোমরা দেখতে পাচ্ছ যে ইভ্যালুয়েশন কীভাবে আস্তে আস্তে তোমার কমপ্লিট একটা বিবর্তন তোমরা দেখতে পাচ্ছ এখানে। এরপরে দেখো কি লেখা আছে, ডেনস সেটেলড ইন ইংল্যান্ড ইন 900 AD। এটাও মনে রাখবে এখানে। তাহলে দেখো অলরেডি যখন রোমান্সরা ছিল এখানে, তাদের ভাষা ছিল ল্যাটিন। যারা ইংল্যান্ডের আদিবাসী সম্প্রদায় ছিল, যে ট্রাইবসগুলো, তাদের নিজেদের আলাদা আলাদা ভাষা ছিল। তার মধ্যে যেমন গ্যালিক ছিল, কেল্টিস ছিল, কেল্টিক ল্যাঙ্গুয়েজ, গ্যালিস ল্যাঙ্গুয়েজ। তো এই যে আলাদা আলাদা ভাষা যেগুলো ছিল, সেগুলো তো অলরেডি তোমার একটা সম্প্রদায়ের মধ্যে চলছিল সেখানে, আদিবাসীদের যে ভাষা। এরপরে যখন রোমান্সরা আসে, তারা ল্যাটিন ভাষা নিয়ে আসে। তো যেটা তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সেই সময় ব্রিটেনের, সেটা ল্যাটিন ছিল। এবার কি হচ্ছে, এই ইংলিশ ট্রাইব যখন আসছে, এরা নিয়ে আসছে এদের নিজেদের ডায়ালেক্ট আলাদা আলাদা। তার মধ্যে তোমাদের বললাম যে ওয়েস্ট স্যাক্সন প্রধান, তাহলে তুমি এই ওয়েস্ট স্যাক্সনটাকে ধরে রাখো, এটাই প্রাধান্য পাচ্ছে এখানে মেন। তাহলে ওয়েস্ট স্যাক্সন আছে, এর সাথে সাথে ল্যাটিন, রোমানরা চলে গেলেও ভাষাটা তো আর চলে যাবে না, ভাষাটা রয়ে গেছে, তাহলে এর সাথে সাথে ল্যাটিন মিশছে। এবার দেখো ডেনস সেটেলড ইন ইংল্যান্ড 900 AD। ডেনস হচ্ছে ডেনমার্কের আদিবাসী, যারা তারা যখন আক্রমণ করে ইংল্যান্ডে 900 AD নাগাদ, এই সময় কি হয়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে তারা নিয়ে আসছে। তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের একটা বড় মাপের প্রভাব পড়ছে। অ্যাকচুয়ালি কিন্তু এই 1066 AD যখন নরম্যান কনকোয়েস্ট হয়েছিল, এইখানে মেনলি ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সটা আরও প্রভাব বিস্তার করেছিল, কিন্তু 900 AD থেকেই শুরু হয়ে যায় ফ্রেঞ্চ ভাষার আগমন। এবারে ফ্রেঞ্চ ভাষা কি হয়, আস্তে আস্তে মিশতে শুরু করে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটাকে তোমার ওল্ড ইংলিশ পিরিয়ড ধরছি 1066 পর্যন্ত, এর শেষের দিক নাগাদ যখন আমরা যাচ্ছি, তখন এই ওয়েস্ট স্যাক্সনের সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন ল্যাটিনই বলো আর ফ্রেঞ্চই বলো, এগুলো আস্তে আস্তে এদের ভোক্যাবুলারি অ্যাড হতে শুরু করে এই ভাষাটার মধ্যে। এটা আরও মানে ইংরেজিকরণ ঘটে আমরা বলতে পারি এটা। যদি তোমরা অরিজিনাল ওয়েস্ট স্যাক্সন ল্যাঙ্গুয়েজটা দেখো, এটাকে ইংলিশ বলে মনেই হবে না তোমার, এটা জার্মানিকই লাগবে শুনতে। ডিয়ার ফ্রেন্ডস, এবার দেখো লাস্ট আমরা লিখেছি রাইজ অফ ওয়েসেক্স, যেটা আমি তোমাদের বললাম যে 5টা কিংডম তৈরি করেছিল এরা, এই ট্রাইবগুলো। এদের মধ্যে প্রধান কিংডম হচ্ছে ওয়েসেক্স। অ্যামং দ্য আর্লি ইংলিশ কিংডমস
বাই অ্যালফ্রেড দ্য গ্রেট। এই নামটা মনে রাখবে, ইংল্যান্ডের প্রথম রাজা, যদিও এনার আগেও রাজা ছিলেন, কিন্তু যেহেতু প্রধান ইনি, মেনলি ওয়েসেক্স এই যে তোমার সাম্রাজ্য এটাকে সামনে নিয়ে এসেছিলেন, তুলে নিয়ে এসেছিলেন, সেই কারণে এনাকে প্রথম রাজা বলা হয়। 871 থেকে 886 এডি এইটা হচ্ছে এনার সাম্রাজ্য, এনার সময়কাল রাজত্বের। এই আলফ্রেড দ্য গ্রেট এনার যে ল্যাঙ্গুয়েজটা ছিল, যে ডায়ালেক্টটা ছিল, সেটা হচ্ছে এই ওয়েস্ট স্যাক্সন। তো ইনি নিজেও ওয়েস্ট স্যাক্সনই লেখালেখি করতেন, ইনি প্রোজ লিখেছেন, ট্রান্সলেশন করেছেন অনেক ল্যাটিন থেকে ইংলিশে। আমি যতবার ইংলিশ বলছি এটাকে ওল্ড ইংলিশ ভাববে, আর ওল্ড ইংলিশ মানে ওয়েস্ট স্যাক্সন। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। খুব সংক্ষেপে আমি তোমাদের বললাম এটা এক জায়গায় করে, অনেক কিছু রয়েছে এর মধ্যে ঘটনা, সেসব আর বললাম না। অলরেডি আমার চ্যানেলে আমি তোমাদের ওই 6টা ভিডিওর যে প্লে লিস্টটা সেটা দিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখে নিতে পারবে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে, এর ইভলিউশন কীভাবে হয়েছে, সেটা আমি ডিটেলসে সেখানে আলোচনা করেছি, একদম তোমার নিওলিথিক এজ থেকে স্টার্ট করে। তো এখানে ছোট্ট করে ওল্ড ইংলিশের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বললাম। তো প্রথম তোমাদের ইন্টারভিউয়ের জন্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হবে এবং প্রধান প্রধান ঘটনাগুলো জেনে রাখতে হবে কী ঘটেছিল সেই সময়। আর এই যে টার্মগুলো আমি তোমাদের বললাম, এই টার্মগুলো একটু জেনে রাখবে। তোমাকে যদি প্রশ্ন করে আচ্ছা এই স্যাক্সনস কাদের বলা হয় বা অ্যাংলো স্যাক্সন কাদের বলা হয়, তখন তুমি বলতে পারবে এই অ্যাঙ্গেলস আর স্যাক্সনস, এদেরই একসাথে অ্যাংলো স্যাক্সন বলে। অ্যাকচুয়ালি জুটসও রয়েছে এদের মধ্যে। তো ডিয়ার ফ্রেন্ডস, সেকেন্ড এবার আমাদের কি জানতে হবে? এবার আমাদের জানতে হবে যে লিটারেচারের মধ্যে পোয়েট্রি আর প্রোজ, যদি ড্রামা থাকে তাহলে ড্রামা, তাহলে পোয়েট্রি কোনো কোনো পিরিয়ডে প্রাধান্য পেয়েছিল পোয়েট্রি, কোনো কোনো পিরিয়ডে প্রাধান্য পেয়েছিল ড্রামা, কোনো কোনো পিরিয়ডে প্রাধান্য পেয়েছিল প্রোজ। তো ওল্ড ইংলিশ যে পিরিয়ডটা, এই সময় প্রধান হচ্ছে পোয়েট্রি, বিশেষ করে এপিক। তো কোন কোন তোমার এপিক পাওয়া যায় এই সময়, বা প্রধান প্রধান পোয়েটসদের নাম এবং তাদের বিখ্যাত কিছু রচনা, তাদের নামগুলো তোমাদের জেনে রাখতে হবে ইন্টারভিউয়ের জন্য। এর বাইরে আর কিছু প্রয়োজন নেই। তাহলে 3টে জিনিস তোমাদের বললাম, মনে রাখবে, প্রত্যেকটা পিরিয়ড থেকে পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এক হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেকেন্ড হচ্ছে বিখ্যাত পোয়েটসদের নাম, এবং পোয়েটসের সাথে সাথে যদি ড্রামাটিস্ট থাকে বা প্রোজ রাইটার থাকে তাদের নাম, আর 3 নম্বর হচ্ছে তাদের লেখা কিছু বিশেষ মানে বিখ্যাত রচনা। এইগুলো যদি জেনে রাখতে পারো প্রত্যেক পিরিয়ড থেকে, তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শেষ, এর বাইরে আর কিছু পড়তে হবে না। তো চলো ওল্ড ইংলিশ থেকে এবার আমরা বিখ্যাত পোয়েটস এবং তাদের রচনাগুলো দেখে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওল্ড ইংলিশ পিরিয়ডের যে লিটারেচার, সেখানে এই পোয়েট্রি আর প্রোজ এই দুটোই হচ্ছে প্রধান, তার মধ্যে আবার মেন হচ্ছে পোয়েট্রি। তো এখানে তোমাকে যদি বলে যে ওল্ড ইংলিশ পিরিয়ডের 2জন প্রধান পোয়েটের নাম বলুন, তাহলে তুমি 2টো নাম বলবে, এক হচ্ছে কেডমান আর সেকেন্ড হচ্ছে কিনে উলফ। ঠিক আছে, কেডমান আর কিনে উলফ বানানগুলো দেখে নাও একটু। এবারে 3টে আমি এখানে নাম লিখেছি, একটা হচ্ছে বেউলফ পোয়েট, একটা কেডমান আর একজন কিনে উলফ। এই বেউলফ পোয়েটটাকে, বেউলফ লিখেছিলেন যিনি, যে পোয়েট, তিনিই হচ্ছেন বেউলফ পোয়েট। এবার এনার নাম কোনো জানা যায় না যে এনার নাম কি অরিজিনাল, কারণ যে ম্যানাস্ক্রিপ্ট পাওয়া গেছে সেখানে অটোগ্রাফ পাওয়া যায়নি এনার, ইনি নিজের নাম বলেননি সেখানে ইনি কে। তো আননোন একজন অ্যানোনিমাস পোয়েট, সেই কারণে এনাকে বেউলফ পোয়েট বলেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে জানা যায়, সেই জন্য আমি বেউলফ পোয়েট লিখেছি এখানে। তো এই বেউলফই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথম সাহিত্য, এটা মনে রাখবে তোমরা। যেমন বাংলা ভাষার প্রথম সাহিত্য হচ্ছে আমাদের চর্যাপদ, তেমনি ইংরাজি ভাষার প্রথম সাহিত্য হচ্ছে বেউলফ। বেউলফ হচ্ছে একটা এপিক পোয়েম, একটা মহাকাব্য, প্রায় 3000 লাইনেরও বেশি লাইনে লেখা হয়েছে এই বেউলফ। ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্টে লেখা হয়েছে এই বেউলফ। ডিয়ার ফ্রেন্ডস, কবে লেখা হয়েছিল এই বেউলফ, এর অরিজিনাল যে টাইম পিরিয়ড সেটা জানা যায় না। এটা বিভিন্ন যারা ক্রিটিক রয়েছেন তারা বিভিন্ন সময়, হিস্ট্রিয়ানরা বিভিন্ন সময়ের কথা বলেছেন, যেটা সর্বজন গ্রাহ্য ধরা হয় যে 700 থেকে 1000 এডির মাঝামাঝি কোনো একটা সময়ে লেখা হয়েছিল এই বেউলফ। এই কারণে আমি তোমাদের 650 এডি সালটা বলেছিলাম ওল্ড ইংলিশের শুরু।
ওকে, কারণ এই বেউলফের সাল অনুযায়ী বলেছিলাম তোমাদের। তাহলে 700 থেকে 1000 এডির মধ্যেই বেউলফ এই মহাকাব্যের রচনা হয়েছিল। সেকেন্ড হচ্ছে কেডমান। কেডমানের লেখা যদি তোমাদের বলে যে দুটো সাহিত্যের এক্সাম্পল দিন, তাহলে অবশ্যই জেনেসিস বলবে এবং হিমস বলবে। জেনেসিস হচ্ছে বাইবেলের প্রথম গ্রন্থ। সেই গ্রন্থের যে মূল বিষয় সেটাকে কবিতার আকারে আবার লিখেছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই কেডমান। এবং কেডমানের কিছু হিমস পাওয়া যায়, কেডমানস হিমস বলা হয় এগুলোকে। ডিয়ার ফ্রেন্ডস, এই কেডমানই হলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথম কবি। এনাকে বলা হয় দ্য ফার্স্ট পোয়েট অফ ওল্ড ইংলিশ। ওল্ড ইংলিশের প্রথম কবি। যদিও যদি বলে যে ইংরাজি কবিতার জনককে, তখন অ্যান্সার আমরা চজার বলি, কিন্তু প্রথম কবি যদি বলা হয় ইংরাজি ভাষার কে, অ্যান্সার হবে কেডমান। এর সাথে সাথে এনাকে আবার বলা হয় ফার্স্ট রিলিজিয়াস পোয়েট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ধার্মিক কবি, ফার্স্ট রিলিজিয়াস পোয়েট অফ ইংল্যান্ড হচ্ছে এই কেডম্যান। কিন্তু তোমাকে যদি বলে যে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের শ্রেষ্ঠ কবিকে, গ্রেটেস্ট পোয়েট অফ ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর ওল্ড ইংলিশ পিরিয়ড, তাহলে অ্যান্সার হবে কিন্তু কিনেউলফ। এনাকে বলা হয় শ্রেষ্ঠ কবি ওল্ড ইংলিশের। এবারে এনার লেখা 3টে প্রধান কবিতার নাম আমি লিখে দিয়েছি, দ্য ফেটস অফ দ্য অ্যাপোসলস, দ্য ড্রিম অফ দ্য রুড আর দ্য ফিনিক্স। আমরা যখন সাহিত্যের ইতিহাস পড়েছিলাম এগুলো সম্পর্কেও আবার আমাদের পড়তে হয়েছিল। এই ফিনিক্সের বিষয়বস্তু কী, ড্রিম অফ রুড কী, ফেটস অফ দ্য অ্যাপোসলসে কী রয়েছে, এগুলো সম্পর্কে অল্প বিস্তর জানতে হয়েছিল আমাদের। কিন্তু ইন্টারভিউর জন্য এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে না, যে তোমাকে শুধু বলতে পারে যে কিনেউলফ এই নামটা তুমি জানো কি না, বা গ্রেটেস্ট পোয়েট অফ ওল্ড ইংলিশ, বা কিনেউলফের একটা রচনা, তুমি অ্যান্সার দিয়ে দেবে দ্য ফিনিক্স, দ্য ফেটস অফ দ্য অ্যাপোসলস। কিন্তু এদের মধ্যে আবার কি রয়েছে এর বিষয়বস্তু জিজ্ঞাসা করবে না, কিন্তু বেউলফের বিষয়বস্তু জিজ্ঞাসা করতে পারে। তাহলে বেউলফের বিষয়বস্তু যদি তোমাকে জানতে চাই, তুমি ছোট্ট করে শুধু বলে দেবে যে বেউলফ হচ্ছে একটা বীর গাথা, একজন স্ক্যান্ডিনেভিয়ান প্রিন্স যার নাম হচ্ছে বেউলফ। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন একজন ড্যানিশ কিং যার নাম হচ্ছে হ্রথগার। সেই যে হ্রথগার, যিনি হিওরটে রাজত্ব করতেন, একজন ড্যানিশ কিং। সেই হিওরটে কি হতো, একটা দৈত্য ছিল যার নাম হচ্ছে গ্রেন্ডেল। সেই দৈত্য আক্রমণ করতো রাত্রে এবং প্রত্যেক দিন অনেক সৈনিককে খেয়ে নিত। তো বহু বছর ধরে এইভাবে সেই তোমার যে দৈত্য তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই হ্রথগার আমন্ত্রণ জানিয়েছিলেন বীর বেউলফকে। তো বেউলফ তখন তার বন্ধুবান্ধবদের নিয়ে, তার সঙ্গী সাথীদের নিয়ে এসেছিলেন তোমার এই হিওরটে, এবং গ্রেন্ডেলকে তিনি বধ করেন। এরপরে আবার গ্রেন্ডেলের মা এসে আক্রমণ করে, গ্রেন্ডেলস মাদার, তাকেও তিনি বধ করেন। এবং এই যে বীর বেউলফ, ইনি ড্যানিশ কিং হন, গিটসের রাজা। গিটস একটা জায়গা, সেই গিটসের রাজা হয়ে যান বেউলফ। 50 বছরের বেশি তিনি রাজত্ব করেন, এবং তারপরে যখন তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন সেই সময় একটা ড্রাগন আক্রমণ করেছিল সেখানে। সেই ড্রাগনের সাথেও ইনি লড়াই করেছিলেন। এই বেউলফ সেই ড্রাগনকেও তিনি মেরে দিয়েছিলেন। এত বড় মহাবীর একজন বেউলফ, তার যে বীর গাথা, তার যে কাহিনী, সেটাই হচ্ছে এই বেউলফের মূল বিষয়। তো এইটুকু বললেই হবে। যদি তোমাকে জিজ্ঞাসা করে বেউলফের কাহিনীটা কি, এইটুকু তুমি শুধু জেনে রাখো, এর বেশি জানার কোনো প্রয়োজন নেই। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে প্রোজ। এখানে প্রোজ যদি তোমাকে বলে যে ওল্ড ইংলিশের প্রোজ রাইটার প্রধান যিনি ছিলেন, তিনি হচ্ছেন এই আলফ্রেড দ্য গ্রেট, যার কথা বললাম আমি তোমাদের এখনই। তো এই আলফ্রেড দ্য গ্রেট কি করেছিলেন, ওনার নিজস্ব কোনো রচনা নেই, উনি ট্রান্সলেশন করতেন। তো কার ট্রান্সলেশন উনি করেছিলেন? বিড বলে একজন বিখ্যাত ইংল্যান্ডের হিস্ট্রিয়ান ছিলেন। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে বিড নামটা, এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। ওল্ড ইংলিশ পিরিয়ড আসছে অথচ বিড আসছে না, এটা কখনো হতে পারে না। তো এই বিডসকে, এই বিডস ছিলেন ফাদার অফ ইংলিশ প্রোজ, ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। ইংল্যান্ডের যে হিস্ট্রি প্রথম রচনা করেছিলেন এই বিড, কিন্তু ল্যাটিন ভাষায় লিখেছিলেন ইনি। তো তার যে গ্রন্থ ল্যাটিন ভাষায়, যেটা এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি, এই গ্রন্থকে ওয়েস্ট স্যাক্সন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিলেন আলফ্রেড। ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে আরও একজন হিস্ট্রিয়ান ছিলেন
যার নাম হচ্ছে অরোসিয়াস, ইনিও ল্যাটিন ভাষাতে লিখেছিলেন একটা হিস্ট্রি, সেটা হচ্ছে সমগ্র বিশ্বের হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এটার ট্রান্সলেট করেছিলেন আলফ্রেড তোমার ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড। এর বাইরে আর কিচ্ছু জানার দরকার নেই। আছে তো অনেক কিছু, একটা পিরিয়ড মানে একটা হিউজ একটা তোমার বিষয়, কিন্তু এখানে তুমি তো বই থেকে সমস্ত কিছু পড়তে যাবে না, তাই না? তাহলে তোমার ইন্টারভিউয়ের জন্য এইটুকু প্রয়োজন, তোমাকে জাস্ট বলতে পারে যে ওল্ড ইংলিশ পিরিয়ডের যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলুন। তখন আমি যে 5টা পয়েন্ট বলেছি তুমি সেগুলো বলে দেবে। ইংলিশের ল্যাঙ্গুয়েজ উৎপত্তি তোমাকে বলতে পারে, সেটাও আমি তোমাদের বলে দিলাম। অ্যাংলো স্যাক্সন কারা এটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে, সেটাও আমি তোমাদের বলে দিলাম। ওল্ড ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথম সাহিত্য কোনটা বলুন, তুমি বেউলফ অ্যান্সার দেবে। বেউলফের ঘটনা আমি তোমাদের বলে দিলাম, বলতে পারবে। অ্যালফ্রেড দ্য গ্রেট সম্পর্কে জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারবে। বিড সম্পর্কে বললে তোমরা অ্যান্সার দিতে পারবে। ওল্ড ইংলিশের বিখ্যাত কবি কিনেউলফ এবং কেডমান, তাদের সম্পর্কে আমি বললাম, তাদের রচনাও বলে দিলাম, এটারও তোমরা অ্যান্সার দিতে পারবে। ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি এর বাইরে আর কিছু প্রয়োজন হবে না ওল্ড ইংলিশ পিরিয়ডের। আর তোমরা এখন বুঝে গেছো এই ভিডিওটা দেখার পর যে প্রত্যেকটা পিরিয়ড থেকে 3টে বিষয় তোমাদের জানতে হবে। 1, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড; 2, কবি, সাহিত্যিক, ড্রামাটিস্ট, প্রোজ রাইটার; আর 3, তাদের রচনার নাম প্রধান। ব্যাস, এই 3টে পয়েন্ট প্রত্যেকটা পিরিয়ড থেকে পড়ে নেবে, তাহলেই আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শেষ ইন্টারভিউয়ের পরিপ্রেক্ষিতে। তো আজকে এতটাই থাকবে। নেক্সট যে ভিডিওটা আসছে ইন্টারভিউ সিরিজের ক্লাস নাম্বার 4, সেখানে আমি সেলফ ইন্ট্রোডাকশান তোমাদের বলে দেব, কিভাবে তোমরা সেলফ ইন্ট্রোডাকশান দেবে। তারপরে আমরা গুগল মিটে প্র্যাকটিস করব সেলফ ইন্ট্রোডাকশান তোমাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।